দেখুন, দীর্ঘ সময় পরে বাংলাদেশ দল মাঠে নামছে। লাল সবুজের বার্তাবাহকরা নামতেছে মাঠে, কিন্তু মাঠে নামার আগে আমার কিছু প্রশ্ন আছে হাবিবুল বাশার সুমনের কাছে। সেই সব প্রশ্নগুলোর উত্তর চাই আমি, কারণ দীর্ঘ যে প্রতীক্ষার পর মাঠে নামছে বাংলাদেশ দল এবং বাংলাদেশের নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশা সুমন, তিনি যে দলটা নির্বাচন করেছেন সেখানে আমার কিছু দু একটা প্রশ্নই আছে। দেখুন, বাংলাদেশে অলরেডি পাকিস্তান দল চলে এসেছে এবং আজকে অনুশীলনও করেছে এবং পরশুদিন পরের দিন যে ম্যাচ শুরু হবে। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশ দলে যে নির্বাচনটা করেছেন সেখানে কতটুকু ফেয়ার হয়েছে এবং কতটুকু 2027 বিশ্বকাপের জন্য প্রস্তুতির জন্য দলটা গঠন করা হয়েছে। দেখুন, এই দলে আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, লিটন কুমার দাস কোন প্রেক্ষাপটে এই দলে আসলো? লিটন কুমার দাসের বিগত 7টা ওডিআই যদি রান দেখি আমি, শ্রীলঙ্কার সাথে 2025-এ একটা মাত্র ওডিআই খেলে তারপরে তাকে ড্রপ দেওয়া হয়েছিল এবং তারপরে তাকে পুরো টিম থেকে বাদ দেওয়া হয়েছিল। সেখানেও তিনি করেছিলেন গোল্ডেন ডাক। এছাড়া 2024 সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি করেছিল 0, 4 এবং 2 এবং শ্রীলঙ্কা সিরিজে তিনি করেছিলেন 0 এবং 0 এবং 2023-এ নিউজিল্যান্ডের সাথে তিনি করেন 1 রান মাত্র। তাতে করে 7টা যদি ওডিআই রান তার যদি একত্রে করা হয় তাহলে রান দাঁড়ায় অনলি 7টা ওডিআই এবং রান হচ্ছে 7। এমন একজন ব্যাটসম্যানকে আপনি আবারও ফিরালেন কোন অজুহাতে এবং কোন প্রেক্ষাপটে? তিনি কি ঘরোয়াতে রান করে একবার বন্যা বইয়ে দিয়েছে, নাকি তিনি বাংলাদেশ দলের টি-20 ক্যাপ্টেন এবং তাকে অবশ্যই দলে রাখতেই হবে এমন কোন একটা জুজু আপনার ভিতরে কাজ করেছে যে লিটন কুমার দাস মানে একবারে মোনালিসা, একবারে 4-6 ভরপুর করে দিবে এবং মাঠ জুড়িয়ে সমস্ত জায়গায় খেলবে? এমন যদি হতো তাহলে তো ঘরোয়া ক্রিকেটেই তার রান বন্যা দেখা যেত। ঘরোয়া ক্রিকেটে কই, তিনি তো তেমন কোনো ভালো ইনিংসই আমরা দেখলাম না। এবং লিটন কুমার দাস তাকে খেলাবেনটা কোথায়? ওপেনিং এ অলরেডি 3 জন রয়েছে, সাইফ হাসান, তানজিদ হাসান, তামিম, সৌম্য সরকার। এখানে আবার লিটন কুমার দাসকেও যুক্ত করা হয়েছে, তার মানে ওপেনিং এ 4 জন। এরপরে অন ডাউনে খেলাবেন, অন ডাউনে নাজমুল হোসেন শান্ত, তিনি তো ফিক্স, তিনি অবশ্যই ভালো শেপে আছেন এবং ভালো রানও পাচ্ছেন এবং তিনি একসময় বাংলাদেশ দলের এই ক্যাপ্টেনই ছিলেন মিরাজের আগে। তার ওইখানে তো খেলানো যাবে না। লিটন কুমার দাসকে কি তাহলে মিডিল অর্ডারে খেলাবেন তাহিদ হৃদয়কে বসিয়ে রেখে? দেখুন, তাহিদ হৃদয় কি করতেছে সেটা আমরা সবাই জানি। তাহিদ হৃদয় আমাদের মিডিল অর্ডারে একমাত্র ভরসা, তাকে বসাবেন? তাহলে খেলাবেন কোথায়? তাহলে কি জন্য নেওয়ার দরকার লিটন কুমার দাস? লিটন কুমার দাসকে নেওয়া মানে ওপেনারদের প্রতি অবিচার, ওপেনিং এ একটা চাপ প্রয়োগ করা যে সৌম্য বা ওদিক থেকে সাইফ এবং তানজিদ হাসান, তামিম যে কেউ একজন খারাপ করলেই লিটনের কপাল খুলে যাবে, এমন কিছু বার্তা দেওয়া। মানসিকভাবে চাপ সৃষ্টি করে কখনোই কোনো সিরিজে কেউ ভালো করতে পারে না। তাই আমার প্রশ্ন থাকবে হাবিবুল বাশা সুমনের কাছে যে লিটন কুমার দাসকে কেন নিলেন, অবশ্যই আপনি জানাবেন। এবং নাম্বার 2, আফিফ হোসেন ধ্রুবকে কেন নেওয়া হলো, নুরুল হাসান সোহানকে কেন নেওয়া হলো না? দেখুন, নুরুল হাসান সোহান লাস্টের যে 3টা ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই খেলেছিল সেখানে তার রান 9, 23 এবং 16 সব মিলে 48 রান করেছিল 3 ম্যাচে। এটা কি খারাপ মনে হচ্ছে? তিনি যেখানে নামেন সেই 6 নম্বর 7 নম্বর পজিশনে, সেখানে যথেষ্ট ভালো, যথেষ্ট ক্যাপাবল ছিল নুরুল হাসান সোহান। তাকে বাদ দিয়ে আফিফ হোসেনকে নেওয়া হয়েছে। আফিফ হোসেন ধ্রুব তিনি আহামরি কোনো রান করে আসেননি যে তাকে ওডিআই ফরম্যাটে ফিনিশিং এর রোলে নেওয়া হলো। আফিফ হোসেনের জায়গায় যদি সাব্বির রহমানকেও নেওয়া হতো তাও আমি খুশি হতাম যে তাকে নেওয়া হয়েছে। সাব্বির রহমানকে একটা সুযোগ দেয়া দরকারই ছিল। বাংলাদেশের অভিজ্ঞতম ব্যাটসম্যান এবং মিডিল অর্ডারের ভরসা ছিল সাব্বির রহমান, তাকে অন্তত আনতে পারতো টিম ম্যানেজার। কিন্তু তাকে না নিয়ে আফিফ হোসেন ধ্রুবকে কেন নেওয়া হলো এবং নুরুল হাসানকে কেন নেওয়া হলো না সেটা আমার বোধগম্য হচ্ছে না। এবং নাম্বার 3, বোলারদের ভিতরে রিপন মন্ডলকে আর কবে আপনারা খেলাবেন? পাকিস্তান যেখানে 5টা নতুন মুখ তাদের এবার বাংলাদেশ সিরিজে ডেবিউ হবে, সেখানে আমাদের একটা নতুন মুখ নিতেই ভয় পায়। তাহলে কিভাবে হবে? তাহলে নতুন মুখ কিভাবে আসবে? তাই আমি বলতে চাই, রিপন মন্ডল ইয়াংস্টার, তার বলে কিন্তু যথেষ্ট ধার আছে এবং যথেষ্ট বাউন্স, সুইং সবকিছুই আছে। তাকে অন্তত একটা সুযোগ এই পাকিস্তান সিরিজে অবশ্যই দেওয়া যেত এবং ঘরের মাঠে পাকিস্তানের সাথে এই সিরিজ খেলালে তার আত্মবিশ্বাসটাও অনেক বেড়ে যেত। তাই এই 3টা প্রশ্ন অবশ্যই থাকবে। অবশ্যই এই 3টা প্রশ্নের আমি উত্তর চাই এবং এই 3টা প্রশ্ন এখন এই মুহূর্তে উচ্চ দাবিদার এই 3টা প্রশ্নের। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।